আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড, পর্ব ৪১। লেখিকা ডায়না ইমরোজ লাকি। রাত ৮টার দিকে আলিমনগর তাঁতশালায় উপস্থিত হয় আহির। তাঁতশালার গুদামঘরটাতে বসে আছে একটি পুরানো চেয়ারের উপর। রাফিদ তাদের ব্যবসা সম্পর্কে এটা ওটা বলছে, কিভাবে আজকের তাঁতশালা স্থাপিত হয়ে শত শত মানুষের রোজগার এর ব্যবস্থা করে দিচ্ছে সে গল্প শোনাচ্ছে। মীর ঘুরে ঘুরে মিলন খুনের স্থানটি দেখছে। আহিরের আপাতত কেন্দ্রবিন্দু হচ্ছে মিলন। গোয়েন্দা পুলিশের মন সন্দেহে ভরা। কোথাও তালুকদার বংশের সাথে মিলনের সম্পর্ক আছে বলে ভাবছে, ধারণা করছে, তবে নিশ্চিত নয়। ঠিক ঘণ্টা কয়েক আগে তালুকদার বংশের পতনের ঘটনা জানে বলে একজন বৃদ্ধা এগিয়ে এসেছিল। নাম জানা যায় মকবুল হোসেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি কিছু জেনেও বলতে পারেননি। লোকটির শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ওনার নাতি। এরপর ওনাকে নিয়ে যায়। আহির ওনার নাতির থেকে বাড়ির ঠিকানা রেখে দেয়। মকবুল হোসেন আগে সুস্থ হোক, এরপর ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। আহির রাফিদকে জিজ্ঞেস করল, ওই মিলনের কোন শত্রু আছে? এখন পর্যন্ত যাদের জিজ্ঞেস করেছি সবাই বলেছে নেই। কখনো কারো সাথে ঝগড়াঝাটি অবধি করতে দেখেনি, কিন্তু উদ্দেশ্যে ছাড়া কেউ কাউকে কখনো খুন করতে পারে না। রাফিদ একবার মীরের দিকে তাকাল, দ্বিতীয়বার আহিরের দিকে তাকিয়ে বলল, উদ্দেশ্যে নিশ্চয়ই ছিল। তোর সাথে আমিও একমত, কিন্তু আমার জানামতে কাউকে দেখতে পাচ্ছি না যে মিলনকে খুন করতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে খুনি আমাদের আশেপাশের কেউ, আর সে আমাদের উপর নজর রাখছে। তোর মনে হচ্ছে, অথচ তুই নিশ্চিত না। বল মীর আবার বলল, আমার মনে হচ্ছে মিলনের থেকেও বেশি দ্য সাইলেন্ট ম্যানর বইটির ব্যাপারে ভাবা উচিত। তালুকদার বংশের পতনের মূল কারণ খুঁজে বের করা উচিত। তুই মিলনকে তুচ্ছভাবে নিচ্ছিস কেন? ও যদি আজ আমাদের আপন কেউ হতো, তবে কি ওর বিশ্বাসটি এভাবে অবহেলা করতিস? আহির যেন নিজেকে সহ মীরকেও প্রশ্ন করল। মীর আহিরের দিকে এগিয়ে গেল। আমি ওকে মোটেই তুচ্ছ ভাবছি না। কেউ অপরাধী না হলে তাকে বিনা দোষে কেউ খুন করে না। নিশ্চয়ই ও কোনো না কোনো কারণে অপরাধী ছিল। হয়তো ও অপরাধী ছিল, নয়তো কোনো অপরাধীর নিকৃষ্টতম কাণ্ড কারখানা দেখে ফেলাতে আসল অপরাধী প্রমাণ সরিয়ে ফেলেছে। কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। আহিরের দৃষ্টি কঠিন। রাফিদ বলল, ও এরকম একটা অপরাধ শেষমেশ আমাদের কারখানাতে ঘটল। রাফিদ অসন্তোষ প্রকাশ করল। এরপর দুহাত কোমরে রেখে গুদামঘরটার চারপাশে তাকাল। মীর সুফিয়ান এবং ফারদিনার বিষয়ে ভাবতে ভাবতে অচেনা সেই অশ্বধারী লোকটির কথা মনে পড়ল। সে বলেছে যতক্ষণ না তারা ফিরবে ততক্ষণ সে দিঘির পাড়ে বসে থাকবে। লোকটি না খেয়ে দেয়ে বসে আছে। আজ শীত পড়ছে প্রচুর, বাইরে ইতিমধ্যে বেশ কুয়াশা জমেছে। লোকটির নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মীর তার কথা ভেবে বলল, তোদের কি সেই অচেনা অশ্বধারীকে মনে আছে? উনি আমাদের জন্য অপেক্ষা করছে। উনি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। চল বাড়ি ফিরে যাই। রাফিদ ও আহির একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। মীরের রেশ টেনে আহির বল, ফিরে যাব, তার আগে গুদামঘরটির আশেপাশে দেখতে চাই। খুনি কিছু ফেলে রেখে গেলেও যেতে পারে, কারণ কেউ যখন কাউকে খুন করে তখন তার মস্তিষ্কের কার্যক্ষমতা এলোমেলো হয়ে যায়। তাড়াহুড়ো করতে থাকে সে কখন পালাবে, আর এমনটির কারণে খুনি কিছু না কিছু ফেলে যায়। এই ঘরটি থেকে আমি একটা রূপোর খণ্ড পেয়েছি, জানি না সেটি কিসের। রাফিদ বলল, ও অন্ধকারে কিছুই দেখা যাবে না। তোরা অপেক্ষা কর, আমি দপ্তরঘর থেকে টর্চ নিয়ে আসছি। বলে রাফিদ দপ্তরঘর এর দিকে চলে যায়। দপ্তরঘরের ড্রয়ারে রাখা ধাতব বডির টর্চ রাখা। আমজাদ থাইল্যান্ড থেকে বেশ কয়েকটি টর্চ নিয়ে এসেছিল। রাফিদ 3টি টর্চ হাতে তুলে নিল। ওজন প্রায় 5 থেকে 7 গ্রাম এর মতো, পুরোটাই ধাতব। গতকালই টর্চগুলো কারখানায় আনা হয়েছে। আগের থেকে কয়েকজন পাহারাদার বাড়িয়েছে। তাদের কখন দরকার হয় সেই ভেবে অতিরিক্ত রেখেছিল। 3 জন গুদামঘরের 3 দিকে গেল, পূব, পশ্চিম, দক্ষিণ। আহির বেশ মনোযোগ সহকারে টর্চের আলোর সাহায্যে ঘাস সরিয়ে মাটি অবধি দৃষ্টি আকর্ষণ করছে। কিছু ঘাস এমন মনে হচ্ছে শিগগিরই কেউ এর উপর থেকে হেঁটে গেছে, অথচ এদিকে কারো আসার দরকার হয় না। আহির ধারণা করল নিশ্চয়ই কেউ এতক্ষণ তাদের কথা আড়ি পেতে শুনছিল। এদিকে কেউ আসে কিনা নিশ্চিত হতে রাফিদ এর দিকে তাকিয়ে আহির সরু কণ্ঠে জিজ্ঞেস করল, রাফিদ,
গুদামঘর এর এদিকে কেউ আসে বা আসার সম্ভাবনা আছে? রাফিদ চেঁচিয়ে জবাব দিল, খুনা। ওদিকে ঘাস বাতিত কিছুই নেই। পেছন দিকে কে যাবে? আহির নিশ্চিত হল। আড়ি পেতে কেউ শুনছিল তাদের কথোপকথন। ৩-৪ ইঞ্চি পরপর ঘাস হেলে পড়া। আহির হাসল। একাকী বলল, তুমি বড় চালাক খুনি গি। মিনিট ১৫ পর আহির পেছন দিকটা থেকে ফিরে আসছিল। কিছু পেল না বলে মেজাজ খানিকটা বিগড়ে গেল। অন্যদিকে তালুকদার বংশের খোঁজ পেয়েও পায়নি। সেটা ভেবেও আপাতত নিজেকে ব্যর্থ মনে হল। টর্চের আলো এলোমেলো করে ফেলতে ফেলতে সামনে এগোতেই মনে হলো পেছনের দিকে কিছু একটা চিকচিক করে উঠল। আহির থমকে দাঁড়াল। দুপা পেছনে ফেল। স্থির হয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে দেখার চেষ্টা করল চিকচিক করা বস্তুটি। আহির হাঁটু ভাঁজ করে বসে পড়ল। ঘাস সরিয়ে দেখল মাটির ভেতরে কিছু একটা বিদ্ধ হয়ে আছে। সিলভার রঙের। হাত দিয়ে মাটি সরিয়ে বিদ্ধ থাকা থেকে তুলল বস্তুটি। রূপোর ছুরি। বেশ কিছুদিন হয় মাটিতে ছুরিটি বিদ্ধ হয়ে আছে বলে আহির ধারণা করল। সে অবাক হল রূপোর ছুরি দেখে। রক্তের হালকা প্রলেপ দেখা যাচ্ছে। শুকিয়ে গেছে রক্ত। ছুরির এক পিঠে ইংরেজি কিছু শব্দ লেখা। আপাতত বোঝা যাচ্ছে না। খুশি হল আহির। যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সে ছুরি পেয়েছে, আর কি দরকার? এবার যেন আহিরের তদন্ত আরও সহজ হয়ে গেল। খুনি যেই হোক সে প্রতাপশালী বলে ধারণা করল আহির। আহির, মীর এবং রাফিদের নিকট আসল। তারা দাঁড়িয়ে আছে কারখানার সামনে। মীর আহিরের হাত থেকে ছুরিটা নিতে চাইল। আহির বাধা দিয়ে বলল, হাত দিস না। ধারাল। তবে খুনি যেই হোক তার প্রচুর টাকা পয়সা আছে বলে আমি নিশ্চিত। রাফিদ বিভ্রান্ত ভঙ্গিতে বলল, কিন্তু যার টাকা পয়সা আছে তার সাথে মিলনের সম্পর্ক কি? সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। আর আমি শিগগিরই শনাক্ত করে ফেলব খুনিকে। তুই আগে কোনো কাজটি করবি, মিলন হত্যার তদন্ত নাকি সুফিয়ান এবং ফারদিনার খোঁজ? প্রশ্নটি ভ্রু কুঞ্চিত করে করল মীর। আহির হতাশ ভঙ্গিতে বলল, মকবুল চাচা আগে সুস্থ হোক, ওনাকে চাপ দিয়ে তো কিছু জানতে পারব না। লোকটি তখন আমাদের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। বেশি বিরক্ত করা যাবে না তাকে। রাফিদ বলল, উনি একমাত্র ব্যক্তি নয় যে সেই তালুকদার বংশের ঘটনা বলতে পারবে। খুঁজে দেখলে এরকম আরও বৃদ্ধাদের খুঁজে পাব, যারা আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে। আহির ঠোঁটে ঠোঁট চেপে চিন্তিত চোখে বলল, ঠিকই বলেছিস, তার অপেক্ষায় থাকলে হবে না। আমরা অন্য কাউকে খুঁজব। তবে এই রাতে আর কাউকে বিরক্ত করব না। চল বাড়ি ফিরে যাই বলে আহির ছুরিটির দিকে একবার তাকাল। সাথে রাফিদ, মীর ও দেখল। এরপর তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে গৌরীর দেখা পেল আহির। লণ্ঠন হাতে চৌধুরী বাড়ি থেকে ফিরছে সে। অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল আহির। মীর বল, দাঁড়িয়ে পড়লি কেন? তোরা সেই অশ্বধারীকে নিয়ে বাড়ি ফিরে যা। আমি আসছি গু। মীর চাপা স্বরে হাসল। বলল, নিশ্চয়ই প্রেমের গোয়েন্দাগিরি শুরু করবি। চালিয়ে যা গু। রাফিদ বল, মীর তুই দিঘির পাড় থেকে অশ্বধারীকে নিয়ে যা। আমার একটা কাজ আছে বলে সে কোথাও চলে যায়। মীর ভাবলেশহীনভাবে মাথা চুলকিয়ে বলল, সবারই গুরুত্বপূর্ণ কাজ, শুধু আমিই বেকার। আহির অশ্ব থেকে নেমে গৌরীর পথ রোধ করে দাঁড়াল। হঠাৎ কারো আগমনে গৌরী আতকে উঠল। গৌরী এতক্ষণ তাদের খেয়াল করেনি। লণ্ঠনের আলো ব্রাউন রঙের দুটো ছলছল চোখ ঠিক গৌরীর দিকেই চেয়ে আছে। অন্যদিকে আহির তাকিয়ে আছে গৌরীর দিকে। গৌরী চাদরটা শক্ত করে ধরে শ্বাস ফেল জোরে জোরে। চোখ দুটো এলোমেলো। আহির বল, ভয় নেই। আমি অন্য হিংস্র পুরুষদের মতো নই কি। গৌরী কিছু না বলে পাশ কেটে যেতে চাইল। আহির অশ্বের লাগাম ধরে গৌরীর পাশে হাঁটতে লাগল। গৌরী হঠাৎ করে পা চালিয়ে দ্রুত যেতে চাইল। আহির ধপ করে উঠে গৌরীর হাতটা ধরে দাঁড় করিয়ে দিল। মুহূর্তেই আবার হাতটা ছেড়ে বলল, ক্ষমা করো মেয়ে, কিন্তু তুমি পালাচ্ছ কেন? গৌরী কাপা কাপা গলায় বল, পথ ছাড়ুন। অদ্ভুত, আমি তো তোমার পেছনে দাঁড়িয়ে, তুমি আমার সামনে, আর আমাকে পথ ছাড়তে বলছো বলে মুগ্ধকর হাসি দিল আহির। গৌরী লুকিয়ে আহিরের হাসি দেখল। অসম্ভব সুন্দর হাসি। ঘোমটার আড়ালে সেও হাসল। তার হাসি আহির দেখেনি। আহির গৌরীর সামনে গেল। গৌরী আশেপাশে তাকাল। বলল, লোকে দেখলে দুর্নাম হবে। চলে যান এখান থেকে গু।
আহির বলল, দুর্নামের ভয় না থাকলে তোমার চোখে ইজ্জতের মূল্য ফুটে উঠত না। দুর্নামের অনেক কদর, কখনো কখনো সুফল নিয়ে আসে গি। ভালো কথা জানেন ভালোবাসতেও জানি গি। মানে? গৌরী যেন এবার গোলক ধাঁধায় পড়ল। শরীরের নড়চড় অস্থির হল। ইচ্ছে করছে এখুনি ছুটে এখান থেকে চলে যেতে, পারছে না। কি কারণে দাঁড়িয়ে আছে নিজেও জানে না। আহির মাথা থেকে হ্যাট খুলে বল, দেখেছ, রাতেও মাথায় হ্যাট পরে রেখেছি, কতটা বোকা আমি। গৌরী সঠিক উত্তর পেল না, কিন্তু আহির নিজেকে নিজে বোকা বলায় হেসে ফেল। আহির সে হাসি দেখতে পেল। টান গলায় মৃদু সুরে বল, হায় কি মিষ্টি হাসি তোমার, যেন অন্ধকার রাতে তারার ঝিলিক। এভাবে অন্য কারো সামনে হেসো না মেয়ে, নির্ঘাত সে তোমার হাসির সাগরে তলিয়ে যাবে। গৌরী বল, হ্যাট খুললেন কেন? ওটা আপনার মাথায় থাকলে গোয়েন্দা গোয়েন্দা একটা ভাব আসে। সুন্দর দেখায়। গৌরী যেন মুখ ফসকে শেষ দুটো কথা বলে ফেলেছে। আহির বলল, তুমি বলেছ মানে হ্যাট মাথায় আমাকে সুন্দর দেখায়? শুধু কি হ্যাটের জন্যই আমাকে সুন্দর দেখায়? গৌরী আর কিছু বলতে চাইল না, পুনরায় চলে যেতে চাইল। পা সামনে দিতেই আহির বলল, একা যেও না, এগিয়ে দিয়ে আসি, যদি আপত্তি না থাকে। অনুমতি ছাড়াই তো পথ আটকালেন। তুমি অনেক কথা জানো। আহির হাঁটল গৌরীর বা পাশে। অশ্বটি তার বা পাশে ধীর পায়ে হাঁটছে, আর ডান দিকে গৌরী। আহির অশ্বটির দিকে তাকিয়ে বল, দেখেছিস, আমি আস্ত একটা চাঁদের পাশে হাঁটছি। অশ্বটি হ্রেষাধ্বনি তুল। বেশ কিছুক্ষণ পরে বাড়ির সামনে পৌঁছে যায় তারা। গৌরী দাঁড়িয়ে পড়ল। আহির দ্বিধা নিয়ে বল, চলে যাবে? যেতে তো হবেই। আপনি এখন চলে যান, মা দেখে ফেলবেন। নিজের বাড়ি বলে তাড়িয়ে দিচ্ছ, অন্তত একবার চায়ের দাওয়াত দিতে পারতে। তুমি ভীষণ কিপটে। এই কথার জবাবে গৌরীর কি বলা উচিত ঠিক বুঝতে পারছে না। একবার ঘরের দিকে তাকাল। রহিমা বেগম বারান্দায় দাঁড়িয়ে কিছু করছে। এরপর আহিরের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বল, চলুন। আহির খুশি হল, মনে মনে নিজেকে নির্লজ্জ দাবি করল। চা খাওয়াটা বাহানা মাত্র, আসল উদ্দেশ্য গৌরীর সাথে আর কিছুক্ষণ সময় কাটানো। রহিমা বেগম দেখলেন গৌরীকে, এরপর চোখ পড়ে অশ্বের দিকে। অশ্ব ছেড়ে আহিরকে দেখল, হেঁটে উঠোনে নামল। আগের থেকে তার শরীর কিছুটা উন্নতি হয়েছে। গৌরী তার সন্নিকটে আসলে নিচু স্বরে বললেন, চৌধুরী বাড়ির কোনো অতিথি নাকি? হুগ, এই রাইতে এখানে কেন? আর তোর এত দেরি হইল কেন আইজ? আমি একা আসছি বলে এগিয়ে দিতে এসেছে। খুবই ভালো লোক। আমি এক কাপ চা খাওয়ার দাওয়াত দেই। অপরাধ হয়েছে আমার? রহিমা বেগম চুপসে বললেন, না বইতে। আহির বারান্দায় বসা, অশ্বটি উঠোনে দাঁড়িয়ে আছে। আহির ওর দিকে তাকিয়ে আছে নির্বিকার চোখে। মনে মনে বলল, ছেলেরা প্রেমে পড়লে বেহাজা হয়ে যায়। গৌরী, চা নিয়ে আসো। আহির বলিষ্ঠ হাতটি বাড়িয়ে দিল। গৌরী চা দিল। আহির বল, চা অনেক গরম, ঠান্ডা হোক। ফুক দিন, ঠান্ডা হয়ে যাবে। ফুক দিয়ে গরম খাবার ঠান্ডা করা উচিত না, এতে মুখের জীবাণু সেই খাবারে যুক্ত হয়। আহির আরেকটি বাহানা পেল। আরও কিছু সময় পাওয়া গেল। সে চোখ তুলে গৌরীকে দেখল। গৌরী ঘরের দিকে একবার আহিরের দিকে দেখছে, তবে তার দিকে স্পষ্ট চোখে তাকাচ্ছে না। আহির বল, চাচির শরীর এখন ঠিক আছে? আজ ভালো তো কাল খারাপ, এভাবেই দিন পার করছে। আজ একটু হাঁটতে পারছে। আহির আর কোনো প্রশ্ন খুঁজে পেল না, তবে ভাবছে কি বলা যায়। ভাবতে ভাবতে হঠাৎ দ্য সাইলেন্ট ম্যানর বইটির কথা মনে পড়ল। বলল, আচ্ছা, তুমি দ্য সাইলেন্ট ম্যানর বইটির নাম শুনেছ? শুধু নাম শুনেছি তা নয়, আমি বইটি পড়েওছি। মায়ের থেকে নিয়ে এসেছিলাম একদিন। এরপর এক রাতের মধ্যে বইটি শেষ করি। বইটি কেমন ছিল? বাঁশিওয়ালা আর জমিদার কন্যার প্রেম কাহিনী। অসম্পূর্ণ বইটি। আমি বইটির ঘোর এখনও কাটাতে পারিনি। খুব জানার আগ্রহ, কি হয়েছিল সুফিয়ান হাজদার আর জমিদার কন্যার। গৌরীর কণ্ঠে আক্ষেপের সুর। আহিরের মাথায় হঠাৎ করে ফারদিনা আর সুফিয়ান এর ভাবনা চলে আসে। মনে পড়ল অশ্বধারীর কথা। ওনার সাথে আলাপ করে হয়তো আরও কিছু জানা যাবে ভেবে আহির বসা ছেড়ে উঠল। গৌরী বল, একই চা না খেয়ে যাচ্ছেন?
আহির আবার বসল। চা না খেলে গৌরীর অসম্মান হবে। সে চায়ে চুমুক দিল। চা খেতে খেতে বাড়িটির আশেপাশে দেখল। পরিষ্কারভাবে চারদিক দেখা না গেলেও কোথাও সুফিয়ান হাজদার এর মাটির সেই ঘর আর বাড়ির আনাচে কানাচের সাথে মিল পেল। বড্ড উদাসীন হয়ে গেল আহির। ভাবছে মনের ভুল, যেহেতু একই গ্রাম তাই এরকম বাড়ি অহরহ আছে বলে নিশ্চিত হল না। আহির নিশ্চিত হয়ে বসে থাকতে পারল না। চায়ের কাপটা পাশে রেখে উঠোনে নামল। সেই মাটির ঘর, কিছু গোলাপ গাছের চারা পূব দিকে। একটি মাত্র বাড়ি, আশেপাশে আর কোন ঘর নেই। উঠোনে অশ্ব বাঁধা। আহিরের অশ্বটি ঠিক উঠোনোর এক পাশে বাঁধা, ঠিক যেমনটি সুফিয়ান এর অশ্ব বাঁধা ছিল। বর্ণনার সাথে হুবহু মিলছে। আহির চারদিকে তাকাল উদ্বিগ্ন হয়ে। তার অভিব্যক্তি দেখে গৌরী বলল, কি দেখছেন? আহির দিঘি খুঁজছে। সুফিয়ানের বাড়ির আশেপাশে দিঘি ছিল। জিজ্ঞেস করল, ও আচ্ছা গৌরী, তোমাদের বাড়ির আশেপাশে কোন দিঘি আছে? গৌরী ভেবে জবাব দিল, হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম পেছনের দিকে বড় একটা দিঘি ছিল। সময়ের সাথে সাথে এখন মাটি আর ঘাসে ভরে গেছে গিয়ে। আহির অকারণে উত্তেজিত হয়ে গেল। তার মনে হচ্ছে এটাই সেই সুফিয়ান এর বাড়ি। তার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু সে শতভাগ নিশ্চিত না হলেও শতভাগ এর অর্ধেক নিশ্চিত। বাকিটুকু সেদিন নিশ্চিত হবে যেদিন দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ থাকার ঘটনা জানতে পারবে। আহির শান্ত হল। ফিরে গিয়ে বারান্দায় বসে বাদবাকি চা শেষ করল। বলল, চাটা কিন্তু দারুণ ছিল। তোমার হাতে জাদু আছে গি। কিন্তু হঠাৎ আপনার কি হলো, আর আপনি দিঘির ব্যাপারে কিভাবে জানলেন? আহির সত্যটা বলল, তুমি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছ, তোমার সুফিয়ান হাজদার এর বাড়ির বর্ণনার কথা মনে আছে? হ্যাঁ গু। ভেবে দেখে তো তোমাদের বাড়ির সাথে কোনো মিল পাও কি না? গৌরী হেসে বলল, হয়তো কিছুটা মিল, কিন্তু এটা কাকতালীয় গু। আহির নিশ্চিত এটা কাকতালীয় নয়। আপাতত কথা বাড়াল না। গৌরীর থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে নেমে উঠোনে আসো। অশ্বকে নিয়ে যেতেই পেছনে থেকে গৌরী হঠাৎ ডাকল, বলল, গোয়েন্দা বাবু। আহির দাঁড়িয়ে পেছন ঘুরে বলল, ডাকলে বুঝি? না, ডাকলে দাঁড়াতেন বুঝি? হঠাৎ ডাকলে? মা ডাকছেন আপনাকে গি। আহির ফেরত এলো। পুনরায় বারান্দায় বসল। রহিমা বেগম বারান্দায় আসলেন। ধীরস্থির কণ্ঠে বললেন, কি তুমি একটু আগে সুফিয়ান হাজদারের নাম কইলা? চাচি, অনেক আগের একটা বাস্তব ঘটনা নিয়ে বই আছে, দ্য সাইলেন্ট ম্যানর। সেখানে সুফিয়ান হাজদার তার জীবনের ঘটনা লিখেছিল। আমরা বইটা পড়েছি, কিন্তু বইটি অসম্পূর্ণ। গৌরী হয়তো আপনাকে এ ব্যাপারে বলেনি। আপনি বলতে পারবেন সেই 18 শতকের রশিদ তালুকদারের বংশের পতনের কারণ? সুফিয়ান হাজদার আর ফারদিনার শেষ পরিণতি? সবাই সেই ঘটনা মুখে আনতে চায় না, আনলেই কান্নায় ভাইঙ্গা পড়ে। আমিও হুনছিলাম আমার মার থেইকা, কিন্তু মা সমস্ত ঘটনা কুইতে পারে নাই। তবে এতটুকু কুইতে পারি, সুফিয়ান হাজদারের লগে যা হয়েছে ঠিক হয় নাই গু। কি হয়েছিল? যতটুকু জানেন বলেন। গৌরী বেশ অবাক হল। তার মা এ ঘটনা জানে, অথচ সে কখনো জানতেই চায়নি। আমি সব ঘটনা কইতে পারুম না, কিন্তু একজনার সন্ধান দিতে পারুম। সে সব জানে গু। কে সে? আছে একজন। আগামীকাল তার কাছে তোমরা চইলা যাও, আর সমস্ত ঘটনা যায় না আও। আহির অবশেষে শান্তি পেল। সে এখন সুফিয়ান এবং ফারদিনার শেষ পরিণতি জানতে পারবে। আহির রহিমার কাছে ঠিকানা জানতে চাইল। রহিমা সেই ঠিকানা বলল।